একদমই। এবং এখানে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠে আসছে যে দিলীপ ঘোষকে কি তাহলে এবার বিজেপিকে প্রার্থী হতে দেখা যাবে ভোটের আগে, কারণ তিনি তো নিজেও একটা ইচ্ছে প্রকাশ করেছিলেন। এবং একই সঙ্গে আরো বেশ কিছু বিষয় এখানে উঠে আসছে যে তিনি বলেছিলেন যে তিনি খড়গপুর কেন্দ্রটাকেই বেশি পছন্দ করেন এবং সেখানে তিনি প্রচুর কাজ করেছেন এর আগে, সেটা তার জায়গা। তাহলে কি দিলীপ ঘোষ এবারে প্রার্থী হচ্ছেন, সেটা কি এক প্রকার নিশ্চিত আজকের এই বৈঠকের পর, সেটা কি বলা যায়? সুজয় শুনতে পাচ্ছ? সুজয় শোনা যাচ্ছে? আমরা আবার যোগাযোগ করছি আমাদের প্রতিনিধি সুজয় ঘোষের সঙ্গে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে এলেন দিলীপ ঘোষ, এবং তিনি কি তাহলে এবারের বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন, এটা কি আজকের এই ছবিটার পর অনেকটা নিশ্চিত? কারণ আমরা জানি যে খড়গপুর, অথবা আরো যদি ভালোভাবে বলি তাহলে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, সেটা কিন্তু দিলীপ ঘোষের একটা গড় বলা যেতে পারে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুজয়। সুজয়, দিলীপ ঘোষের আজকের এই বৈঠকে ডাক পাওয়ার পর এটা কি নিশ্চিত যে তিনি 2026 বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন বা টিকিট পাচ্ছেন? কারণ আমরা দেখেছিলাম যে এর আগে তিনিও ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তিনি যদি দাঁড়ান বা তাকে যদি দাঁড়াতে দেওয়া হয় তাহলে যেন সেটা খড়গপুরই হয়। একেবারে আজকে আসার পর তার আজকের বৈঠকে যে ডাক পাওয়া, সেখান থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে জট দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে যে জট তৈরি হয়েছিল, সেই জট যে খুলে গেল সেটা কিন্তু বলতেই হয়। এবং আমরা যেটা জানতে পারছি, একেবারে একজন শীর্ষস্থানীয় নেতা এ রাজ্যের, তিনি নিজে ফোন করে আজকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করেছেন। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে এ রাজ্যের একেবারে শীর্ষস্থানীয় নেতার কাছে নিশ্চয়ই কোনো একটা বার্তা, সেই বার্তা কিন্তু পৌঁছেছে। এবং আমরা যেটা দেখলাম যে আরএসএস এবং বিজেপির মধ্যে যে বৈঠক হলো, আমরা দেখেছিলাম যে গত লোকসভা ভোটে দিলীপ ঘোষকে পাঠিয়ে দেওয়া হয়েছিল পূর্ব বর্ধমান দুর্গাপুরে, পূর্ব বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং তার ফলাফল আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষ নিজেই একটা সাবোতাজের অভিযোগ করেছিলেন, তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং সামগ্রিকভাবে আমরা দেখেছি যে 2024-এ বিজেপির আসন সংখ্যাও কমেছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলার সময় বা তার সঙ্গে আলোচনার সময় কি এই বিষয়গুলো উঠবে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এটা দেখো রণকৌশল বৈঠক এবং দলের সমস্ত বিধায়ক এবং সাংসদদের উদ্দেশ্যে বার্তা। যেহেতু হাতে একেবারে সময় নেই, সেহেতু আমরা জানি যে তিনি সাংগঠনিক যে বৈঠক করেছিলেন, সেই সাংগঠনিক বৈঠকে 2026-এর বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় দল কি প্রচার করবে সেরকম একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দলের যে আইটি সেলের পক্ষ থেকে অমিত শাহকে দেখানো হয়েছে। এবং জানা যাচ্ছে যে সেখানে বেশ কিছু ভিডিও তৈরি করা হয়েছিল দলের তরফ থেকে, এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই ভিডিওগুলো তৈরি করেছেন এবং সেগুলো তিনি নিজে দেখেছেন। সেক্ষেত্রে মূলত তিনি এ রাজ্যের সংগঠনটা কিন্তু এবার থেকে তিনি নিজে দেখবেন। এবং সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে সমস্ত বিধায়ক এবং সাংসদরা 2026-এর নির্বাচনের আগে তারা তার বিধানসভা কেন্দ্রে বা তার লোকসভা নির্বাচনে তিনি কি প্রচার করবেন বা কি বলবেন, সে ব্যাপারে তিনি কিন্তু একটা স্পষ্ট কোনো একটা বার্তা তিনি দিতেই পারেন। এবং 26-এর নির্বাচনের আগে যে রণকৌশল, এবং খুব উল্লেখযোগ্য, তিনি কিন্তু কোনো রাজনৈতিক সভা করলেন না, তিনি যেটা করলেন সেটা হচ্ছে সংগঠনটাকে তিনি বুঝে নিলেন। এবং যাদের নেতৃত্বে এই শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার থেকে শুরু করে যাদের নেতৃত্বে 2026-এর বিধানসভা নির্বাচন লড়াই করবে দল, মূলত তাদের থেকে মানে যারা মূলত লিড করবেন তাদের সঙ্গে বৈঠক করলেন, তাদের সঙ্গে পুরো প্ল্যানিং তৈরি করলেন, রণকৌশল করলেন। এখন দেখার বিষয়, এখন দেখো যত সময় গড়াবে তত প্রার্থী তালিকা নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। তো যেহেতু বিধায়কদের নিয়ে বৈঠক করছেন, আমরা জানি বিজেপির 65 জন বিধায়ক, প্রত্যেক বিধায়ক এবং প্রত্যেক সাংসদদের আজকে তলব করা হয়েছে, সেহেতু বিধায়কদেরও কিন্তু একটা স্পষ্ট তিনি কিন্তু কোনো একটা বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। যে এখন দেখার বিষয় যে তিনি কি বার্তা বিধায়কদের উদ্দেশ্যে দিয়েছেন। একদমই। এবং আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে আমি আরেকবার দেখাতে বলবো সেই ছবিটা, যে যখন আজকে অমিত শাহ এলেন এবং তিনি যখন এই হোটেলে বৈঠক করতে ঢুকলেন,
ঠিক তার খানিকক্ষণ আগেই কিন্তু এসেছিলেন দিলীপ ঘোষ। আমরা দেখাচ্ছি যে গাড়ি থেকে নামছেন অমিত শাহ এবং এই জায়গাতে তাকে উত্তরীয় পরিয়ে বরণ করার জন্য কিন্তু সেই মুহূর্তে হাজির ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, অর্থাৎ বঙ্গ বিজেপির 3 প্রধান মুখ, এবং তারপর তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন প্রশ্ন একটা ভীষণভাবে প্রাসঙ্গিক এবং যে প্রশ্নটা ভীষণভাবে উঠে আসছে সেটা হচ্ছে এতদিন পর দিলীপ ঘোষের ডাক পাওয়া, তাহলে কি কোথাও গিয়ে সেই আরএসএসই শেষ ভরসা, সেটি প্রশ্নও কিন্তু উঠে আসছে। তাহলে কি বঙ্গ বিজেপির যে 3 প্রধান মুখ তারা কি তাহলে আশানুরূপ ফল দিতে পারলেন না? সেই কারণেই কি আবার খাতায় কলমে সফল যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? কারণ তার আমলে আমরা দেখেছি যে বিধানসভার আসন বেড়েছে, লোকসভায় আসন বেড়েছে বিজেপির, এবং বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে খানিকটা জোশ আনতে আবার কি সেই মাঠে নেমে কাজ করা, গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করা, একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে গিয়ে কর্মীদেরকে উৎসাহ যোগানো যে নেতা অর্থাৎ দিলীপ ঘোষ, হয়তো তাকে বিভিন্ন সময় আমরা নানা রকম মন্তব্য করতে শুনি, কিন্তু কর্মীদেরকে উৎসাহ করতে দিলীপ ঘোষের মতন একজন সাংগঠনিক নেতা যিনি সংগঠনটাকে গুলে খেয়েছেন, তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখন তিনি গোটা রাজ্যের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন, এমনকি তিনি গোটা রাজ্য চষে বেরিয়েছেন, তাই কি তাকে আবার ডেকে পাঠানো? অর্থাৎ অমিত শাহের কাছে যে গোপন রিপোর্ট এসে পৌঁছেছে সেইখানে কি কোথাও একটা চাপে পড়েই দিলীপ ঘোষকে আবার ডেকে পাঠানো? প্রশ্নটা উঠছে। কারণ কিছুদিন আগে সাংসদ অভিজিৎ গাঙ্গুলির মতো একজন সাংসদকেও বলতে শোনা গিয়েছিল যে দিলীপ ঘোষ কিন্তু একজন ভালো নেতা, কেন তিনি আপফ্রন্টে নেই, কেন তিনি সামনে আসছেন না, এই রকম ধরনের একটা মন্তব্য কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকেও করতে শোনা গিয়েছিল। আবার বিভিন্ন সময় কেন দিলীপ ঘোষ এতটা ব্রাত্য, এই ধরনের প্রশ্নগুলোতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম উত্তর দিতে দেখা গিয়েছে সুকান্ত মজুমদারকে, শুভেন্দু অধিকারীকে এবং শ্রমিক ভট্টাচার্যকেও। কোথাও কি দাঁড়িয়ে এই যে প্রথম সারির নেতাদের মধ্যে একটা দ্বন্দ্ব, সেখান থেকেই কি কর্মীদের মধ্যে একটা উৎসাহের অভাব লক্ষ্য করা যাচ্ছে? কারণ গতকাল যখন সাংবাদিক বৈঠক করছিলেন অমিত শাহ, তখন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে কোথাও কি একটা সেটিং তত্ত্ব রয়েছে, কেন অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করা হবে না, দলের কর্মীরা এই প্রশ্নের উত্তরটা জানতে চান, তখন অমিত শাহের যে উত্তর, তিনি বলেছিলেন যে তারা এজেন্সির কাজে হস্তক্ষেপ করেন না। কিংবা তাকে যখন বলা হয়েছিল যে 75 বছর যাদের হয়ে গিয়েছে বিজেপিতে, তাহলে কি তারা এবার অন্য কিছু ভাবছেন, তখন তিনি স্পষ্ট বলেছিলেন যে দলের কথা দল ভাববে। অর্থাৎ এই যে এড়িয়ে যাওয়া উত্তরগুলো, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে করা একাধিক প্রশ্ন, কোথাও যেন একটু আমতা আমতা করেছিলেন অমিত শাহ। তাহলে যদি নিজের দলের অর্থাৎ বিজেপির কর্মীদের মধ্যেই যদি কোথাও একটা বোঝাপড়ার অভাব থাকে, তাহলে নেতৃত্ব বা প্রথম সারির